শহরটা কখনো ঘুমায় না, আর শহরের মানুষেরাও না। ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই ফোনটা বেজে ওঠে। অ্যালার্মের শব্দে নয়, নোটিফিকেশনের শব্দে। আরিফের চোখ খুলতেই প্রথম কাজ ফোনটা হাতে নেওয়া। মেল, হোয়াটসঅ্যাপ, অফিস গ্রুপ, ক্লায়েন্টের মেসেজ সব একসাথে চিৎকার করছে, আমাকে আগে দেখো। বিছানার এক কোণে বসে সে দ্রুত স্ক্রোল করে। ঘড়িতে তখন সকাল 6:12। এই সময়টায় একসময় আরিফের দিন শুরু হতো অন্যভাবে। আজ আরিফ ফোন গ্রামের দেয়নি। বাড়িতে মায়ের ডাকে, আরিফ ওঠ বাবা, দেরি হয়ে যাচ্ছে। মায়ের কণ্ঠে কখনো রাগ থাকতো না, থাকতো চিন্তা, যত্ন আর এক রাশ ভালোবাসা। কিন্তু সেসব এখন অনেক দূরে। এখন সে শহরে একটা বড় কোম্পানির মিড লেভেল এক্সিকিউটিভ। ব্যস্ত মানুষের তালিকায় তার নাম আছে। বাথরুমে ঢুকে দাঁত ব্রাশ করতে করতেই ফোন কানে চেপে ধরল। কনফারেন্স কল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকালো। চোখের নিচে হালকা কালি, মুখে ক্লান্তি। এই ক্লান্তিটা সে গর্ব করে বহন করে, কারণ ক্লান্তি মানেই সে ইম্পর্টেন্ট। হঠাৎ ফোনটা কাঁপল। স্ক্রিনে ভেসে উঠল নাম, মা। এক মুহূর্তের জন্য হাতটা থেমে গেল। ব্রাশ মুখে, চোখ স্ক্রিনে। কলটা কেটে দিল। নিজেকে বোঝালো, এখন কথা বললে দেরি হয়ে যাবে, পরে ফোন করব। এই পরে শব্দটা সে খুব সহজে বলে ফেলে। অফিসের পথে ট্রাফিক জ্যাম, হর্ন, ধোঁয়া, মানুষের ভিড়। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে হঠাৎ তার মনে পড়ল, আজ অনেক দিন পর মা ফোন করেছে। সে ভাবল লাঞ্চ ব্রেকে কল দেব। কিন্তু লাঞ্চ ব্রেক আর হলো না। মিটিংয়ের পর মিটিং, একটার পর একটা প্রেজেন্টেশন, বসের মুখ গম্ভীর। দিনটা কেটে গেল নোটিশ না দিয়েই। রাতে বাসায় ফিরে সে সোফায় ধপ করে বসে পড়ল। টাই খুলল। ফোনটা আবার হাতে নিল। মেসেজ, রিল, শর্ট ভিডিও সবই আছে। শুধু একটাই জিনিস নেই, মায়ের ফোন। সে একটু অবাক হলো, কিন্তু খুব বেশি না। ভাবল কাল কথা বলবো। গ্রামের বাড়িতে তখন সন্ধ্যা নামে। বিদ্যুতের আলোটা একটু কাপা কাপা। মা চেয়ারে বসে আছে, তার হাতে ফোন। স্ক্রিনের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। সে কল দিয়েছিল, কল ধরেনি। সে আবার দিল না, কারণ সে জানে তার ছেলে ব্যস্ত। রান্নাঘরের হাঁড়িতে ভাত বসানো। সবজি কাটতে কাটতে সে হঠাৎ বলল, আজ আরিফ ফোন দেয়নি। কেউ উত্তর দিল না। বাড়িটা অনেক শান্ত। রাতে খাওয়া শেষে মা ছাদে উঠল, আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল ছোট আরিফ কিভাবে ছাদে শুয়ে তার পাশে বসে তারার গল্প শুনত। মা, ওটা কি? ওটা তারা বাবা। আজ আর সে প্রশ্ন করে না। আজ সে শুধু ব্যস্ত। পরদিন সকালে আবার ফোনটা বাজল। আবার মা। আরিফ তখন অফিসে ঢুকছে, বস সামনে দাঁড়িয়ে। সে আবার কল কেটে দিল। মনে মনে বলল, আজ নিশ্চয়ই ফোন করব। কিন্তু দিনটা আবার তাকে গিলে খেল। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে সে ঘুমিয়ে পড়ল। ফোনটা পাশেই ছিল। একটা মিসড কল, দুটো, তারপর আর কিছু না। গ্রামে মা অপেক্ষা করল। রাত 9টা, 10টা, 11টা। ফোনটা বালিশের পাশে রেখে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালেও সে ফোন দিল না। এইভাবে দিনের পর দিন কেটে যেতে লাগল। আরিফ ব্যস্ত হয়ে উঠল আরও বেশি, মা চুপচাপ হয়ে উঠল আরও বেশি। এই নীরবতার ভেতরেই একটা গল্প জমে উঠছিল, যার শেষটা আরিফ তখনও জানত না। গ্রামের সকালগুলো খুব চুপচাপ হয়। শহরের মতো হর্ন নেই, তাড়া নেই। তবুও সেই সকালে মায়ের বুকটা অদ্ভুতভাবে ভারী লাগছিল। সে ভোরে উঠে নামাজ পড়ল। সিজদায় মাথা রেখে অনেকক্ষণ বসে রইল। কি যেন ঠিক নেই, এটা সে নিজেও পরিষ্কার বুঝতে পারছিল না। উঠে রান্নাঘরে গেল। চুলায় হাঁড়ি বসাতে গিয়ে হঠাৎ মাথাটা ঘুরে উঠল। হাতের খুন্তিটা পড়ে গেল মেঝেতে। এক মুহূর্তের জন্য সে চেয়ারে বসে পড়ল। নিঃশ্বাসটা একটু ভারী। বয়স হচ্ছে, নিজেকে নিজেই বলল সে। এই কথাটা সে অনেক দিন ধরেই বলে আসছে, কারণ মায়েরা অসুস্থ হলে সেটাকে অসুখ বলে না, বলে বয়স। ফোনটা পাশে রাখা ছিল, হাত বাড়িয়ে ধরল। স্ক্রিনে ছেলের নাম খুঁজল, আরিফ। কল দিল। রিং হলো, একবার, দুবার, তারপর কেটে গেল। সে কিছু মনে করল না, মনে করার অভ্যেস তার নেই। সে জানে তার ছেলে ব্যস্ত।
সকালে আরিফ তখন অফিসে ঢুকছে, ফোনটা কানে নিয়ে বসের দিকে তাকিয়েছিল। স্ক্রিনে ভেসে উঠেছিল মা। সে কল কেটে দিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে ফেলল। মনে মনে বলল, আজকে খুব চাপ, রাতে ফোন করব। এই রাতে শব্দটারও একটা ভয়ঙ্কর স্বভাব আছে, এটা প্রায়ই আসে না। সারাদিন অফিসে দৌড়, নতুন প্রজেক্ট, নতুন ডেডলাইন। লাঞ্চ ব্রেকে বন্ধুরা কফি খাচ্ছিল, হাসাহাসি। আরিফের ফোনটা টেবিলে পড়েছিল। আরেকটা মিসড কল। সে দেখেও কিছু করল না। একটু পরেই আসলে আর কখনো আসে না। গ্রামে মা দুপুরে খেতে বসল। ভাতের প্লেটে অর্ধেকই রইল, গলা দিয়ে নামছিল না। হালকা জ্বর, মাথা ভার। পাশের বাড়ির খালামণি এসে বলল, ভাবি, শরীর খারাপ লাগছে নাকি? মা হাসল, না রে, কিছু না, ছেলে ফোন দেয়নি আজ। খালামণি কিছু বলল না, সে জানে এই কথার মানে কি। বিকেলে আবার ফোন দিল মা, এইবার আরিফ মিটিংয়ে। ফোনটা ভাইব্রেশনে কাঁপল, সে তাকাল না। মিটিং শেষে যখন দেখল, তখন 3টে মিসড কল। এক মুহূর্তের জন্য বুকটা কেমন করল, তারপর নিজেকে বুঝিয়ে নিল, গ্রামে তো কিছু হলে সবাই আছে। এই ভরসাটাও কি ভয়ঙ্কর হতে পারে সে তখনও জানত না। রাতে মা আর ফোন দিল না, সে শুয়ে পড়ল। বুকের ভেতরটা হালকা ব্যথা। ছেলের কথা মনে পড়ল। শেষবার কবে সে মা বলে ডেকেছিল সে হিসাব করতে পারল না। পরদিন সকালে সে উঠতে পারল না, মাথাটা ভীষণ ঘুরছিল। পাশের বাড়ির মেয়ে এসে ডাকল, ডাক্তার ডাকা হলো। ডাক্তার বললেন, চাপ বেশি, হাসপাতালে দেখানো ভালো। মা শুধু একটাই কথা বলল, একটু ছেলে এলে। ডাক্তার চুপ করে রইলেন। ফোনটা আবার হাতে নিল। আরিফ কল দিল। এবার আর রিং গেল না, সরাসরি কেটে গেল। কারণ তখন আরিফ ফ্লাইটে, অফিস ট্যুর। সে ফোন অফ করে রেখেছিল। গ্রামে মা ফোনটা বুকে চেপে ধরল, চোখ বন্ধ করল। তারপর ধীরে বলল, আচ্ছা। এই আচ্ছা শব্দটা অনেক মায়ের শেষ মেনে নেওয়া। হাসপাতালের বেডে শুয়ে সে জানালার বাইরে তাকালো। আকাশটা আজ খুব নীল। তার মনে পড়ল, ছোট আরিফ অসুখ হলে সে রাত জেগে বসে থাকত। আজ সে একা। সন্ধ্যায় আরিফ ফ্লাইট থেকে নামল। ফোন অন করতেই নোটিফিকেশন ভেসে উঠল। 15টা মিসড কল, সব একই নাম, মা। এক মুহূর্তের জন্য তার হাত কাঁপল। তারপর ভাবল, হাসপাতালে গেলে সবাই বাড়িয়ে বলে। সে ফোন দিল না। সেই রাতে মা জ্ঞান হারালো। ডাক্তার দৌড়াদৌড়ি করলেন, নার্স ডাকলেন। কেউ একজন বলল, ছেলেকে খবর দেওয়া হয়েছে। মা চোখ খুলে ফিসফিস করে বলল, না, ও ব্যস্ত। এই ব্যস্ত শব্দটা সে এতদিন ধরে লালন করেছে। রাত গভীর হল। শহরে আরিফ হোটেলের ঘরে বসে ল্যাপটপে কাজ করছে। ফোনটা টেবিলে, সে আর তাকাল না। এইভাবেই পরে শব্দটা আরও একটা দিন জিতে গেল, আর মা আরও একটু হেরে গেল। আরিফ প্রথমবারের মতো ফোনটা হাতে নিয়েই বুঝতে পারল, আজ ফোনটা আগের মতো হালকা নয়। স্ক্রিনে একটার পর একটা নোটিফিকেশন, 15টা মিসড কল, সবগুলোর নাম একটাই, মা। অদ্ভুতভাবে বুকের ভেতর একটা চাপ তৈরি হলো। এই চাপটা রাগ না, বিরক্তিও না, এটা অস্বস্তি। আরিফ নিজের চেয়ারে হেলান দিল। ঘরের আলো জ্বলছে, এসির ঠান্ডা বাতাস বইছে, ল্যাপটপে কাজ খোলা। সব কিছু ঠিক আছে, তবুও কিছু একটা ভীষণ ভুল। সে ফোনটা উল্টে রাখল, কিন্তু নামটা মাথা থেকে নামল না। মা। এই নামটা তো সে প্রতিদিন দেখে, কিন্তু আজ নামটার ওজন আলাদা। আজ নামটার নিচে লুকিয়ে আছে কিছু অজানা ভয়। 1 গ্রামের হাসপাতালটা খুব ছোট। সাদা রঙের দেওয়াল, কিন্তু সাদা নয়, বছরের পর বছর ধরে জমে থাকা ক্লান্তির রং। মা শুয়ে আছে একটা লোহার বেডে। শরীরটা আগের মতো নেই, শ্বাস চলছে কিন্তু অস্থির। ডাক্তার ধীরে ধীরে কথা বলছে। ব্লাড প্রেশার অনেক নেমে গেছে, শরীর খুব দুর্বল। পাশের খালামণি চুপ করে দাঁড়িয়ে, কারো মুখে কথা নেই। মা চোখ খুলে তাকালো। চারপাশে পরিচিত মুখ, কিন্তু যেটা সে খুঁজছে সেটা নেই। সে কাপা গলায় বলল, আরিফ, ফোনটা ধরেনি? কেউ উত্তর দিল না। এই নীরবতাই সবচেয়ে বড় উত্তর। 2 শহরে আরিফ হঠাৎ করে কাজে মন দিতে পারছে না। মিটিংয়ে বসে আছে, সবাই কথা বলছে, কিন্তু তার মাথার ভেতর একটাই শব্দ, মা। এই শব্দটা আজ বিরক্তিকর নয়, আজ এই শব্দটা ভারী। মিটিং শেষে বস তাকে জিজ্ঞেস করল, এভরিথিং ওকে? আরিফ হালকা হাসল।
ইয়া জাস্ট টায়ার্ড। সে নিজেও জানে না কেন মিথ্যে বলল। ফোনটা আবার হাতে নিল। একটা নতুন কল এসেছে, অচেনা নাম্বার। সে ধরল না। নিজেকে বোঝালো হয়তো তেমন কিছু না, মা তো আগেও অসুস্থ হয়েছে। কিন্তু আজ বুকের ভেতর যে অস্বস্তি, এটা আগের মতো না। 3 হাসপাতালে মা আবার চোখ খুলল। শরীরটা আর তার কথা শুনছে না। চোখের পতা ভারী। নার্স স্যালাইন ঠিক করছে। মনিটরে বিপ শব্দ। মা ফিসফিস করে বলল, ও ব্যস্ত, কাজের মানুষ। কথাগুলো কাউকে বোঝানোর জন্য না, নিজেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা। কিন্তু মায়ের চোখের কোণে পানি জমে উঠল। এই প্রথম সে বুঝতে পারল ছেলে বড় হয়ে গেছে, আর সে একা। 4 রাতে হোটেলের রুমে আরিফ ঘুমাতে পারছে না। বারবার ফোনটা হাতে নিচ্ছে, নামটা আবার দেখছে। মা। এই নামটার নিচে এখন আর শুধু একটা মানুষ নেই। এই নামটার নিচে আছে শৈশব, জ্বরের রাত, কপালে হাত, ভাত খাইয়ে দেওয়া, স্কুলে ছেড়ে দেওয়া, আর অপেক্ষা করা। সব কিছু একসাথে মাথায় আছড়ে পড়ছে। আরিফ হঠাৎ বসে পড়ল। একটা প্রশ্ন মাথায় এলো, যেটা সে আগে কখনো নিজেকে করেনি। যদি কিছু হয়ে যায়? এই প্রশ্নটা বুকের ভেতর কাঁটার মতো বিঁধল। 5 গ্রামে রাত গভীর। হাসপাতালের লাইটগুলো নিভে আসে, আবার জ্বলে। নার্সরা ফিসফিস করে কথা বলছে। ডাক্তার আবার এসে বলল, অবস্থা স্টেবল না, প্রস্তুত থাকুন। মা এই কথাটা শুনল না, কিন্তু শরীরটা যেন বুঝে ফেলেছে। সে চোখ বন্ধ করে ফেলল। মনে পড়ছে ছোট আরিফকে প্রথম স্কুলে ছেড়ে দেওয়ার দিন। ছেলেটা বারবার পেছনে তাকিয়েছিল। আজ সেই নিজেই পেছনে তাকাতে চাইছে, কিন্তু আরিফ নেই। 6 আরিফ আর থাকতে পারল না। সে ফোনটা ধরল, নাম্বারটা ডায়াল করল। গ্রামের নম্বর। রিং গেল। 1 বার, 2 বার, কেউ ধরল না। হঠাৎ মনে হল এই নীরবতাটা খুব ভয়ঙ্কর। সে আবার কল দিল। এইবার ফোন ধরল খালামণি। কণ্ঠ ভারী। আরিফ, তুই কোথায়? এই একটা প্রশ্নেই আরিফ বুঝে গেল সব ঠিক নেই। 7 মা কেমন? আরিফের গলা কাঁপছে। ও পাশে কিছুক্ষণ চুপ। তারপর খুব ধীরে উত্তর এলো, হাসপাতালে। আরিফ আর কিছু শুনতে পারল না। শব্দগুলো ঝাপসা হয়ে গেল। হাসপাতাল, এই শব্দটার মানে সে খুব ভালো করে জানে। এই প্রথম মা নামটার ওজন তার বুক চেপে ধরল। 8 আরিফ চুপ করে বসে রইল। এই প্রথম সে বুঝল পরে বলা কথাগুলো সবচেয়ে নিষ্ঠুর। ফোনটা বুকের কাছে চেপে ধরল সে। এই ফোনটা, যেটা এতদিন সে সরিয়ে রেখেছে, আজ সেটাই তার একমাত্র ভরসা। তার চোখ ভিজে উঠল, কিন্তু কাঁদছে না, কারণ কিছু কান্না এখনও অনুমতির অপেক্ষায় থাকে। 9 হাসপাতালে মনিটরের বিপ শব্দ চলছেই। মা অচেতন। শহরে আরিফ জানালার পাশে দাঁড়িয়ে। দুজনের মাঝখানে দূরত্ব, সময় আর দেরি। আর একটাই নাম, যেটা আজ আর সাধারণ না, মা। হাসপাতালের আইসিইউতে রাত গভীর। ফ্লোরের লাইটগুলো হালকা নীলাভ, যেমন সময়ও থেমে গেছে। মা শুয়ে আছে বিছানায়। মনিটরের বিপ বিপ শব্দ শুধু একটা ছন্দ তৈরি করছে। শরীর ক্লান্ত, চোখ বন্ধ, কিন্তু তার হাসি চোখের পাতা দিয়ে ভেসে উঠছে, স্মৃতির মতো, অস্পষ্ট। আরিফ এখন ট্রেনের মধ্যে। সেটা শহর থেকে গ্রামের পথে যাচ্ছে। প্রতিটি স্টেশন, প্রতিটি লাইট, প্রতিটি শব্দ মনে করিয়ে দিচ্ছে, তুমি দেরি করেছ। ছোট আরিফ জ্বর নিয়ে শুয়ে আছে। মা পাশে বসে ঠান্ডা কাপড় বালিশে রাখছে। শিশুর চোখে ভয়, মায়ের চোখে এক অদৃশ্য আশ্বাস। বর্তমানে আরিফের বুকের ভেতর ভাঙছে। ফ্ল্যাশব্যাকগুলো চোখে ভেসে আসে। মায়ের যত্ন, হাসি, ছোট ছোট সব মুহূর্ত, সব তার অবহেলায় হারিয়ে গেছে। হাসপাতালে ডাক্তার এবং নার্সরা ব্যস্ত। একজন ডাক্তার আসলো, মুখ ভারী। বলল, স্টেবল নয়, প্রস্তুত থাকুন, আইসিইউতে নিতে হবে। মা চোখ খোলার চেষ্টা করছে। এক হাত তুলে আরিফের ফোনের দিকে নির্দেশ করছে, কিন্তু কেউ তা ধরতে পারছে না। আরিফ ট্রেনে বারবার ফোনটা চেক করছে। এবার নামটা দেখেছে, মা, কিন্তু ফোন কল দিতে পারেনি। একই নাম, কিন্তু এত বড় ওজন।
এত ভারী, এত জরুরি। হাসপাতালের আইসিইউতে মায়ের শরীর ক্লান্ত। হাসপাতালের নীরবতা এবং মনিটরের টিকটিক এক অদ্ভুত মিল তৈরি করছে। মায়ের নিঃশ্বাস শূন্যের মতো। কিছুক্ষণ তাকে একা ছেড়ে ডাক্তাররা পরীক্ষা করছে। আরিফ ট্রেনের জানালা দিয়ে গ্রামকে দেখছে। হাসপাতালের ভেতরে মায়ের চোখ লাল, চোখের পানি গড়িয়ে পড়ছে। সে বোঝে পরে বলা কথাগুলো সবসময় জীবনের সবচেয়ে কঠিন শাস্তি নিয়ে আসে। মা ফিসফিস করে বলল, ও ব্যস্ত, কাজের মানুষ। এই শব্দগুলো আরিফের হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ ফেলে। সে বুঝতে পারছে প্রতিটি দেরি, প্রতিটি একটু পর আজ তার মাকে কষ্ট দিচ্ছে। ফ্ল্যাশব্যাক আবার ভেসে আসে। ছোট আরিফ স্কুলে যাওয়ার সময় মায়ের চোখে অশ্রু। আজ সেই অশ্রু আরও গভীর, আরও চাপে ভরা। আরিফ ট্রেন থেকে নেমে হাসপাতালের আইসিইউর দিকে দৌড়াচ্ছে। প্রতি পদক্ষেপে মনে হচ্ছে যত দ্রুত দৌড়ালেও সময় কম। হাসপাতালে প্রবেশের সাথে সাথে মায়ের হাত ধরছে। মায়ের ঠান্ডা হাত, নরম স্পর্শ, ছোট আরিফের মতো, কিন্তু এখন অনেক বড় আঘাতের সাথে। মা চুপচাপ, চোখ বন্ধ, ফিসফিস করে বলছে, পরে, সব সময় পরে হয় না। এই শব্দগুলো আজ আর শুধু কথা নয়, এগুলো জীবনের চূড়ান্ত শিক্ষা। আরিফ চোখে অশ্রু নিয়ে বসে আছে, কিন্তু কাঁদছে না, কারণ সে জানে এই মুহূর্তে তার একটাই কাজ, মা পাশে থাকা, হাত ধরা এবং সবকিছু শোনার জন্য প্রস্তুত থাকা। ফ্ল্যাশব্যাক, বর্তমানে অতীতের সব ছোট মুহূর্ত ভেসে আসে। মায়ের হাসি, ভাত খাওয়ানো, জ্বরের রাত, স্কুলে যাওয়া, সব একসাথে ঝড়ের মতো এসে ধাক্কা মারছে। আইসিইউর বাইরের আলো ঢুকে আসে। আরিফ একা দাঁড়িয়ে থাকে। মায়ের হাত এখনও তার হাতে। মনিটরের বিপ এখন ধীর, যেন সময়ও স্থির হয়ে গেছে। শেষে গল্পের মূল বার্তা স্পষ্ট হয়। যে পরে বলে, সব সময় পরে হয় না। প্রতিটি মা ছেলে মুহূর্ত অপরিবর্তনীয়। হাসপাতালের আইসিইউ রুমে ভোরের আলো হালকা নীলাভ হয়ে আসে। মায়ের নিঃশ্বাস এখনও ধীর, কিন্তু স্থিতিশীল। আরিফ তার পাশে বসে হাত ধরে আছে। চোখে অশ্রু, কিন্তু মুখে শান্তি। মা চোখ খুলে তাকালো। আরিফের চোখে সে পরিচিত ছোট আরিফের মতো আলো খুঁজে পেল। এক মুহূর্তের জন্য সব থেমে গেল। শহরের ব্যস্ততা, সময়, দুঃখ, সব কিছুর অবসান মনে হল। মা ফিসফিস করে বলল, আমার ছেলে, তুমি এসেছ। আরিফ কাঁদছে না, কিন্তু বুকের ভেতর অশ্রু আর ভালোবাসা একসাথে গলছে। মা, আমি আর কখনো দেরি করব না, আমি সব সময় এখানে থাকব। মায়ের হাত ধরে আরিফ অনুভব করল কিভাবে ছোট ছোট মুহূর্তগুলো এত মূল্যবান। প্রতিটি পরে বলা কথার জন্য আফসোস, প্রতিটি অবহেলার জন্য পেন। আজ সব কিছু বোঝার সময় এসেছে। ফ্ল্যাশব্যাক ভেসে আসে। ছোট আরিফকে ভাত খাওয়ানো, স্কুলে পৌঁছে দেওয়া, জ্বরের রাতে পাশে থাকা। আজ সেই মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে। আরিফের চোখে অশ্রু, মায়ের চোখে শান্তি। নার্স ধীরে ধীরে বিছানা থেকে বাইরে চলে যায়। ডাক্তার কণ্ঠে বলল, স্টেবল, এখন আর সমস্যা নেই। আরিফ হাত শক্ত করে ধরল। মা ঠোঁটে হালকা হাসি। একটি ছোট কিন্তু চিরস্মরণীয় মুহূর্ত। বাইরে ভোরের আলো ঢুকে রুমকে উষ্ণ করে। আরিফ জানে সবকিছু এখনও ঠিক হয়নি, কিন্তু এই মুহূর্তেই সবকিছু ভালো। মা আর ছেলে একসাথে বসে আছে, চুপচাপ, শুধু হাত ধরা, কথা না বলেও একে অপরকে বোঝার চেষ্টা করছে। আরিফ ফিসফিস করে বলল, মা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর কখনো পরে বলবো না। মা হেসে চোখ বন্ধ করল। আরিফও হালকা হাসল। এই হাসিটা ছোট আরিফের মতো, নিরীহ, বিশুদ্ধ এবং সব কিছুর চেয়ে শক্তিশালী। ফ্ল্যাশব্যাকগুলো ভেসে আসে একবারে। ছোট আরিফের প্রথম স্কুলের দিন, জ্বরের রাত, ভাত খাওয়ানো, গ্রীষ্মের বিকেল, সব ছোট ছোট মুহূর্ত, সব মিলিয়ে এক অসাধারণ আবহ তৈরি করেছে। মায়ের এবং ছেলের চিরন্তন বন্ধন। শেষে স্ক্রিন কালো হয়ে আসে। লেখা ভেসে ওঠে, যে পরে বলে, সবসময় পরে হয় না। প্রতিটি মুহূর্তই অমূল্য। প্রতিটি আমি এখানে আছি বলতে ভুলবেন না।